সকালে উঠে আভা নিচে চলে এসেছে। বড় আম্মু, আমি কি কাজ করব বলতো? তুই রান্নাঘরে কেন? আয়ান বলেছে তুই আজ কলেজে যাবি, কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। যা, তুই ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে কলেজে যাবি। তোমরা এমন কেন? আগেও কাজ করতে দিতে না, এখনও দিচ্ছ না? হ্যাঁ, রান্না করতে দিয়ে আর তুমি হাত পুড়িয়ে ফেলো, তাই না? মোটেও আমি হাত পুরাতাম না। আমি আসলে নিজের রুমে চলে গেলাম। আমার সব জামাকাপড় এখানেই আছে। 8টা বাজে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু, খেতে দাও, কলেজে যাব। এত তাড়াহুড়ো কেন? দিচ্ছি গো বাবা। আম্মু, আমি তোমার বাবা হয়ে গেলাম? তুমি তোমার বাবাকে আমাকে বানিয়ে দিলে? মায়ের সাথে ফাজলামি করিস? দাঁড়া, দেখাচ্ছি মজা, বলে কান ধরে টানতেছে। আম্মু, লাগছে, ছাড়ো। ছোট আম্মু, উফ, সরি। শাশুড়ি আম্মু, ওকে আরো জোরে কান মলে দিন। ও দিন দিন আরো অনেক ফাজিল আর বেয়াদব হয়ে যাচ্ছে। আমি ভাইয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে রাগী গলায় বললাম, আমি বেয়াদবির কি করলাম যে আমাকে বেয়াদব বলছেন? বেয়াদবি তো করেছিস, আমাকে ডাকিসনি কেন? একা একাই চলে এসেছিস। তুই এখন আমার বউ, আমার সকালে চা লাগবে নাকি কফি লাগবে সেসব দেখবি, তা না করে লাফিয়ে লাফিয়ে বেড়াস। এলেন আমার বর সাহেব রে, ওনারে আবার চাকর হয়ে গিয়েছি আমি, বলে মুখ ভেঙচি দিল। এই, আবার বেয়াদবি করছিস? শাশুড়ি আম্মু, তোমার মেয়েকে শেখাও জামাইকে কিভাবে সম্মান করতে হয়, কিছুই জানে না দেখছি। আর বলিস না বাবা, ওটা একটা গাধা, তুই তো জানিস, একটু শিখিয়ে পড়িয়ে নিস, বলে আমার দিকে চোখ পাকিয়ে তাকালো। আম্মু, খেতে বস, কলেজে যেতে হবে নাকি যাওয়ারও ইচ্ছা নেই? আজব, যাবো না কেন? এই জন্যই তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। চোখে দেখেন না নাকি কানা? চোখে তো খুব সুন্দর জিনিসই দেখি, যেটা দেখলে নেশা ধরে যায়, কাছে যেতে ইচ্ছে করে। আয়নের কথা শুনে আবার গলার খাবার আটকে নাকে মুখে উঠল। পানি খা, পানি খা, তাড়াতাড়ি বলে আয়ান পানির গ্লাসটা মুখের সামনে ধরে। আভা পানি খেয়ে কিছুটা স্বস্তি পায়। সামান্য কথা শুনে এমন হেঁচকে উঠছে, আল্লাহ না জানি আমার কপালে বাসরাত লেখা আছে কিনা। আয়নের মুখ চেপে ধরে। আরে চুপ করুন, এখানে আম্মু, বড় আম্মু ওরা আছে, ওরা শুনতে পেলে কি হবে? আই ডোন্ট কেয়ার। গাছাড়া ভাব নিয়ে সে বলল, আমি গাড়ি বাহির করছি, তুমি বাইরে আসো। আয়ান বাইরে গেল। আভাও খাওয়া শেষ করে আম্মু বড় আম্মুকে বলে যাচ্ছিল, তখন আবির আর নিশির কথা মনে হলো। বড় আম্মু, নিশি আপু ওঠেনি? কে জানি, হয়তো উঠেছে। আমি উপরে ডাকতে যেয়ে চাইনি। আচ্ছা, আমি যাচ্ছি বলে আভা আবার নিশিদের রুমে গেল। আপু, উঠেছো তোমরা? কে? আভা, ভিতরে আয়। আপু, ভাইয়া, আমি কলেজে যাচ্ছি, তাড়াতাড়ি আসবো। কলেজ থেকে এসে জমিয়ে আড্ডা দিব। ঠিক আছে, যা। একা যাবি নাকি আয়ান ভাইও যাবে? উনি নিয়ে যাবেন, দাঁড়িয়ে আছে নিচে। আরে বাহ, রাতের মধ্যে সব মনোমালিন্য শেষ। আমি তো জানি আয়ান আভাকে ছাড়া থাকতেই পারবে না। আবিরের কথা আভা লজ্জা পেয়ে বাইরে এসে ফিরে গিয়ে বলে, আপু, ভাইয়া, বড় আম্মু তোমাদের নিচে খাওয়ার জন্য ডাকছে, তোমরা তাড়াতাড়ি আসো। মামুনি, কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি আব্বু, কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। একা যাচ্ছ? না আব্বু, আয়ান ভাইয়া নিয়ে যাবে। ও আচ্ছা, যাও, ভালোভাবে যাও। আয়ান ভাইয়া রাস্তার পাশে গাড়ি রেখে আমার জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর ওনার দিকে তাকিয়ে আছে। মেজাজটা গরম হয়ে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ির ভিতরে যা, যে তারপরে বস। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, এত দেরি হলো কেন? আগে আমার কথার উত্তর দিন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেনই বা দাঁড়িয়েছিলেন? আর রাস্তা দিয়ে যেসব মেয়েরা যাচ্ছিল সবাই আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তাকিয়েছিল, কারণ আমি অনেক হ্যান্ডসাম, সেটা তুই ভালো করেই জানিস। তোর তো গর্ব করা উচিত, আমার মতো হ্যান্ডসাম হাজব্যান্ড পেয়েছিস। রাখবেন না, বলে দিলাম। আর কোনো মেয়ের দিকে চোখ তাকালে আমি একদম চোখ তুলে নিব। তাই নাকি? এত সাহস আবার আছে? হ্যাঁ, সাহস তো আপনি জানেনই না। জানেন আমি কে? আমি হচ্ছে আয়ান খানের একমাত্র বউ। সাহস তো একটু থাকবেই। হয়েছে হয়েছে, ঢংবাদ দিয়ে গাড়িতে উঠেন। আমাকে কলেজে নামিয়ে দিয়ে উনি ওনার কাজে চলে গেলেন। আজকে কলেজে সিমি আসেনি, রুহি এসেছে। কিরে, আজ সিমি আসলো না কেন? জানি না ইয়ার, ফোন করলাম কিন্তু ফোনও ধরলো না। শুনেছিস পরীক্ষা তো 10 তারিখ থেকে, আর মাত্র 8 দিন বাকি আছে। কি বলিস, এত তাড়াতাড়ি রুটিনও দিয়ে দিল? তো কি তোর জন্য বসে থাকবে নাকি? পরীক্ষার ফি জমা দিতে হবে আজ। কিন্তু আমি তো টাকা আনিনি। আয়ন ভাইকে ফোন করে বল এসে দিয়ে যাবে। হ্যাঁ, ফোন করে বলবো যে আসলে পরীক্ষার ডেট দিয়েছে আর আজকে একটু পরীক্ষার ফি জমা দিতে হবে, কিন্তু আমি তো টাকা আনিনি তাই। আচ্ছা, তুমি অপেক্ষা করো, আমি একটু পর আসছি, বলে ফোন কেটে দিলাম। ভাইয়া কি বললো, আসবে? হ্যাঁ, বললো তো একটু পর আসবে। ভাইয়া আসবে, তাহলে তুই তো ভাইয়ার সাথেই চলে যাবি, আমি বাসে যাই। ঠিক আছে, সাবধানে যাস। আর সিমির কি হয়েছে জানাস? ওকে ডিয়ার, বলে রুহি চলে গেল। আমি একাই বসে আছি। অনেকদিন পর রাকিব ভাইয়াকে দেখলাম, আমার দিকে আসছে। কেমন আছো আভা? কথা না বললে অভদ্রতা দেখায়, তাই বললাম, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি কোনো মতো। আমি তোমার কথা দিয়েছিলাম, তাই এতদিন তোমার সামনে আসিনি, আজ আসলাম। তোমার মনে কি আমার জন্য একটুও জায়গা হবে না? আমি কিছু বলবো তার আগেই ওর মনে জায়গা হবে শুধুমাত্র আমার জন্য রাকিব সাহেব। ও চাইলে ওর মনে আমার ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবে না, কারণ ওর মন প্রাণ সবকিছুতে আমি লিখিতভাবে আমার করে নিয়েছি।
উনি আবার কখন এলেন? লিখিতভাবে আপনার করে নিয়েছেন মানে? মানে হলো আমার আর আভার বিয়ে হয়েছে। আয়ানের কথা শুনে রাকিব তো অবাক, ও কল্পনাও করতে পারেনি আভার এত তাড়াতাড়ি বিয়ে হবে। শুনতে পেরেছেন? ও আমার বউ, তাই পরের বউকে কখনোই ভালোবাসার কথা বলবেন না। আভার হাত ধরে নিয়ে যাচ্ছে আয়ান। রাকিব হাতের দিকে তাকিয়ে আছে, চোখে জল টলমল করছে। হয়তো ভালোবাসা হারানোর জন্য না পাওয়া ভালোবাসার কতটা যন্ত্রণা সেটা শুধু রাকিব বুঝতে পারছে। স্যার, আসতে পারি? আরে আয়ান যে, আসো আসো। তা কি মনে করে কলেজে? ওর পরীক্ষার ফি জমা দিতে আসছি স্যার। আভা কে হয় তোমার? আভা আমার ওয়াইফ স্যার। ওয়াও, কবে বিয়ে করলে? দাওয়াত তো পেলাম না। আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে স্যার, তাই কাউকে জানানো হয়নি। আচ্ছা বুঝেছি। এই যে মা, ভালোভাবে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। আভাকে বলল। জি স্যার, চেষ্টা করব। স্যার, আজ আসি তাহলে, বলে বাইরে চলে আসলাম। চলো, কিছু খেয়ে নিবে। কি খাবে বলো? আমি যা খেতে চাইবো তাই খেতে দিবেন? বলো কি খাবে? কলেজের পাশে ফুচকার দোকান আছে, ওখান থেকে ফুচকা খাবো। না না, রাস্তার পাশের এই আনহেলদি ফুচকা খাওয়া যাবে না। ফুচকা বাদে যা খেতে চাইবে তাই খাওয়াবো। প্লিজ চলুন না, আজকেই খাই শুধু। আবার জেদের জন্য বাধ্য হয়ে ফুচকার কাছে গেল খেতে নিতে। মামা, 1 প্লেট ফুচকা দেন। 1 প্লেট কেন? না মামা, আপনি 2 প্লেট ফুচকা দেন। আভা, এসব রাস্তার ফুচকা খাওয়া ভালো না। 1 প্লেট খাও, পরে অসুস্থ হয়ে যাবে। না, কিছুই হবে না। আমি, সিমি, রুহি কলেজে এসে প্রতিদিনই খেতাম, কিছুই হয় না বুঝলে। তোমাকে বুঝিয়ে লাভও নেই, যাও যত ইচ্ছে খাও। আভা একের পর এক ফুচকা খেয়ে চলছে, আয়ান শুধু তাকিয়ে আছে। আয়ানের মুখের সামনে ফুচকা ধরে আভা বলে, আপনি খাবেন না? না, মুখের সামনে থেকে সরাও, আমি এসব ফালতু জিনিস খাই না। কি? আপনি আমার প্রিয় ফুচকাকে ফালতু বললেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করবা নাকি রেখে চলে যাব? আপনি সবসময় রেখে যাওয়ার ভয় দেখান কেন বলেন তো? আমি কি একা যেতে পারি না? যান আপনি, খাওয়া শেষ। আভা আয়ানকে টান দিয়ে নিয়ে চলে আসলো। আরে, এভাবে টেনে নিয়ে আসছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? কি আর ভাববে, যে তুলে নিয়ে যাচ্ছে? তুলে নিয়ে যাচ্ছেন দেখলে আপনাকে ধরে গণধুলাই দিবে। আমার বউকে আমি তুলে নিয়ে যাব, এতে কারো কোনো সাহস আছে আমাকে মারার? আমি তো বলবো না যে আমি আপনার বউ, আমি বলবো আপনাকে আমি চিনি না, আপনি আমায় তুলে নিয়ে যাচ্ছেন, তখন মজা বুঝবেন। মারবো একটা চর। সবসময় মাথায় শুধু শয়তানি বুদ্ধি ঘোরে, তাই না? আর কারো সাহস নেই আয়ান খানের গায়ে হাত দেওয়ার। গাড়িতে বসো, আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব? গেলেই দেখতে পারবে, এখন চুপ করে থাকো। আভা চুপচাপ গাড়িতে বসলো। আয়ান ড্রাইভ করছে। কোথায় নিয়ে যাবে বললে কি হতো? শয়তান একটা, কিছু জিজ্ঞেস করতে যাবে তা না, তাই চুপচাপ দেখি কোথায় নিয়ে যায়। সূর্য ডুবুডুবু ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে সন্ধ্যার হলদেটে আলো, নদীর আঁকাবাঁকা গতিময় পথ, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। এমন ঢেউ খেলানো সেই শাড়ি যেন শিল্পীর আঁকা আকাশের বুকে নিখুঁত কোনো নৈসর্গিক দৃশ্য, যা কেবল ছোটবেলায় বইয়ের পাতায় দেখা যেত। আয়ন ভাইয়া আমায় একটা নদীর পাড়ে নিয়ে এসেছেন। পরিবেশটা খুবই সুন্দর। নদীটির একপাশে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, সবুজ ঝিরিঝিরি পাতার মাঝে লাল টকটকে কৃষ্ণচূড়া কি যে অপূর্ব লাগছে, চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আমি আর ভাইয়া পাশাপাশি বসে নদীর জলে পা ডুবিয়ে বসে আছি। মাঝে মাঝে নদীর পানিগুলো পা দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছি, নিজে নিজেই হাসছি। আয়ন ভাইয়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন। উত্তরে স্নিগ্ধ বাতাস ছেড়েছে, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। খুব বিরক্ত লাগছে চুলগুলো। আমার বিরক্তিকর চাহনি দেখে উনি আমার চুলগুলো সযত্নে কানের পাশে দিয়ে দিল। আমরা দুজন মিলে নদীর পাড়ে ঘাসের উপর বসে খালি পায়ে হাত ধরে হাঁটছি। এই অনুভূতিগুলো খুবই সুন্দর। এই যে প্রিয় মানুষের হাত ধরে নদীর পাড়ে পা ডুবাচ্ছি, হাত ধরে হাঁটছি, ইচ্ছে করছে সময়টা থমকে যাক। সত্যি যদি এমনটা হতো খুবই ভালো হতো। রাত হলো, বাসায় যেতে হবে। চলো। না, আর একটু থাকি প্লিজ, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। অন্য আরেকদিন নিয়ে আসবো, আজকে বাসায় চলো। তোমার দিন পরীক্ষা, পড়তে হবে, ভুলে গেছো? বাসায় রুমে এসে আমি খপ করে সোফার মধ্যে বসে পড়লাম। উনি তো আমায় আজকে অনেক সুন্দর সময় উপহার দিলেন, আমারও ওনাকে কিছু দেওয়া উচিত। অনেক ভেবে উনি আমার কাছ থেকে কালকে যেটা চেয়েছিলেন সেটাই দিব। উনি আমায় কত ভালোবাসেন, আমার উপর ওনার অধিকার রয়েছে। আমি একটা কালো জর্জেট শাড়ি নিয়ে অন্য রুমে গেলাম। আমি তেমন শাড়ি পরতেই পারি না, অনেক কষ্টে কোনো মতে পরেছি, যদিও ভালো হয়নি। আলমারি খুঁজে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে আসলেন। আমার বিপরীত পাশের সোফায় বসলেন। উনি আমায় খেয়াল করেননি, উনি পায়ের উপর পা তুলে বসলেন, কপাল টান টান করে আমার দিকে তাকালেন। আমি যে হাতের উপর হাত রেখে কাচের চুড়িগুলো বাজাচ্ছি, তাতে নুপুরের ঝিনঝিন শব্দ হচ্ছে। কালো জর্জেট শাড়িতে শরীরের প্রায় অংশ আবছা দেখা যাচ্ছে। উনি সেদিকে খেয়াল রেখে বললেন, আচ্ছা তারপর বলো, বাহির থেকে এসে কি আমায় মেরে ফেলার ধান্দা করছো? আমি কেন আপনাকে মারতে যাব? তাহলে এত সেজেছ, শাড়ি পরেছ? উনি নেশা ধরানো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি এই যে কখন পাগল টাগল হয়ে যাব? কেন? বউ সারাক্ষণ মুগ্ধ করে চলছে, শাড়ি পরে সে যে বসে থাকলে পাগল না হলেও অন্যায় হবে। পাম দিচ্ছেন কেন?
উনি চট করে আমার পাশে এসে আমায় জড়িয়ে ধরে বললেন, এত যে সেজেছ আমি তো পাগল হয়ে যাচ্ছি, কারো কাছে ধরা দিব না, তাহলে এভাবে সামনে না আসতে। আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি কি আজ আমার হবে? মায়া ধরানো চোখে তাকে কাছে পাওয়ার আকুল নেশা সেটা আয়ানের চোখে দেখতে পাচ্ছি। আভা মাথা নিচু করলো। আমি কি তোমার নিশ্চুপ থাকাকে সম্মতি ধরে নিব, নাকি মুখেই বলবে? সব কথা মুখে বলতে হবে কেন? আমি আজ সেজে আসছি, আপনার কাছে এসেছি, তারপরেও বলতে হবে? আপনি বুঝেন না বলে লজ্জায় মাথা আভা নিচু করে নিল। আয়ান যা বুঝার বুঝলো, আভাকে চট করে কোলে তুলে নিল। আভাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের সমস্ত ভার আভার উপর ছেড়ে দিল। আয়ান আভার পুরো মুখে পাগলের মতো চুমু দিচ্ছে। আয়ানের প্রতিটা ছোঁয়ায় আভা শিউরে উঠছে। আয়ানের উম্মাদ ভালোবাসায় আভা সায় দিচ্ছে। দুজন ভালোবাসার মানুষ একে অপরের সাথে মিশে গেল। এই চাঁদনি রাতে ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। ভোরবেলা আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি আয়ান ভাইয়া ওনার বাহুডোরে আমাকে জড়িয়ে রেখে ঘুমিয়ে আছেন। কি স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে ওনাকে। কি দরকার এত সুন্দর হওয়ার? বাহিরে বাহিরে হলে শুধু মেয়েরা তাকিয়েই থাকে। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করতেছে, একটা চুমু দিয়ে দিই। যেই ভাবা সেই কাজ, টুপ করে গালে একটা চুমু দিয়ে দিলাম। ওনার বাহুডোর থেকে বাহির হতে যাচ্ছি, কিন্তু পারছি না, উনি ছাড়ছেনই না। অনেক কষ্টে টেনে টুনে ছাড়িয়ে নিয়ে গোসল করতে গেলাম। গোসল শেষে একটা প্রিন্টের শাড়ি পরেছি। উনি এখনও ঘুমাচ্ছে। আমি আমার পরীক্ষা কালকে পড়তে বসার কথা থাকলেও পড়া হলো না, তাই সকালে বই নিয়ে বেলকুনিতে টুলের উপর বসলাম। বাহিরে সূর্য এখনও ওঠেনি, একটু আধার আছেই। 10 মিনিটের মধ্যে সূর্য উঠবে বলে মনে হচ্ছে। বই নিয়ে পড়ছি, একটু পর সূর্য উঠল। এই দৃশ্যটা দারুণ। বেলকনি থেকে বাহিরের রাস্তার সাইডটা দেখা যায়। অনেকে হাঁটতে বাহির হয়েছে। আমি আমার পড়ায় মনোযোগ দিলাম। পরীক্ষায় পাশ করতে হবে, নয়তো আয়ান ভাই আমাকে কাচিয়েই চিবিয়ে খাবেন। ভোর 5টা থেকে পড়ছি, এখন বাজে 7টা। একটু পর পিছন থেকে দেখি কেউ আমাকে কোলে তুলে নিল। এই ছোঁয়াটা আমার চেনা, যা কালকে উপলব্ধি করেছি। মাথা ঘুরে দেখি আয়ান ভাইয়া আমাকে কোলে তুলে নিয়ে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন। আরে কোলে তুলে নিয়েছেন কেন? নামান, ভয় পাচ্ছ নাকি? রাতের মতো বেডে নিয়ে যাই বলে আবার চোখ মারলেন। ছি, আপনি কি অসভ্য! এসব মনে করে আমাকে লজ্জা দিচ্ছেন, লজ্জায় ফেলতে চাইছেন। আমাকে নামিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলল, ওরে আমার লজ্জাবতী বউরে, কালকের পর এত লজ্জা কিভাবে আসে? আপনি জানেন না লজ্জা হলো নারীর ভূষণ? আচ্ছা, জানতাম না তো। এবার থেকে তাহলে তোমায় আরো বেশি করে লজ্জা দিতে হবে। তুমি কি জানো লজ্জা রাঙা মুখে তোমাকে কতটা সুন্দর লাগে? ইচ্ছে করে খেয়ে ফেলি। আমি কি খাওয়ার জিনিস নাকি যে খেয়ে ফেলবেন? তুমি হচ্ছে চকলেটের মতো, দেখলেই খেতে ইচ্ছে করে। বলে আয়ান গোসল করতে গেল। আবার নিচে নামলো। ওর আম্মুকে বলল, কি কি করব আম্মু বলো তো? বড় আম্মু বললে তো কিছুই করতে দেয় না। আমার উপর রাগ উঠাস না, তোর না পরীক্ষা, আবার এসেছিস? বড় আম্মু, আমি এখন এবারের বউ, তাই আমাকেও কিছু কাজ করতে দাও। এসেছে এবারের বউ হতে, তুই আমাদের মেয়ে ছিলি আর মেয়েই থাকবি। মুখ বাঁকা করে রান্নাঘর থেকে বাহির হয়ে আসলাম। আবির ভাইয়া আর নিশিয়াপু নেই। ওহ, আপনাদের বলাই হয়নি, কালকে রাতে বাসায় ফিরে শুনি আবির ভাইয়া আর নিশিয়াপু চলে গেছে। আবির ভাইয়ার কোন এক আত্মীয় মারা গেছে, তাই নয়তো ওদের 2 দিন থাকার কথা ছিল। কেটে গেছে কয়েক মাস। আমার পরীক্ষাও শেষ কবেই। টেস্ট পরীক্ষা দিয়েছি কেউ কোনো মতো, এখন ফাইনাল পরীক্ষাটা বাকি, আর মাত্র 3 মাস। বিকেলে সোফায় বসে টিভি দেখছি আর চিপস খাচ্ছি। কি বাচ্চাদের মতো কার্টুন দেখছো? রিমোট দাও। রিমোটটা কেড়ে নিয়ে উনি ক্রিকেট খেলায় দিলেন। আমার তো রাগ উঠলো, আমি কার্টুন দেখতে ভালোবাসি। আমিও রিমোটটা নিয়ে টিভি অফ করে দিলাম। কি হলো, অফ করে দিলে কেন? আপনি আমায় কার্টুন দেখতে দিলেন না, তাই আমিও আপনাকে খেলা দেখতে দিব না। এক পর্যায়ে ঝগড়া লেগে গেলাম। এই চুপ কর তোরা, এত বড় হলি, বিয়ে হলো, তবুও তোদের ঝগড়া লেগে আছে। বড় আম্মু, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার ছেলের। উনি আমায় কার্টুন দেখতে দিলেন না। কার্টুন দেখতে আসছে, আর কয়দিন পর নিজের বাচ্চা হবে, তখন মনে মনে বাচ্চাদের সাথে কার্টুন দেখা নিয়ে ঝগড়া লাগবে? মোটেও না। আপনার মতো সবাই ঝগড়াটা নাকি? আমার বেবিরা অনেক ভালো হবে। এত কথার মাঝে খেয়াল করলাম যে বড় আম্মু আছেন। আয়ান, আভা চুপ কর, আর শোন, এবার তাহলে একটা বাচ্চা নিয়েও নে, এত পরিকল্পনা না করে। বড় আম্মু চলে গেল। আমি ওনাকে বললাম, কি দরকার ছিল বাচ্চার কথা বলার? বড় আম্মু কি ভাবলো তাতে আমার কি, আর একদিন তো বাচ্চা নিতেই হবে। সন্ধ্যায় আবির ভাইয়া ফোন করে জানালো নিশিয়াপু প্রেগনেন্ট। বাড়ির সবাই খুশি। আমরা রাতে আবির ভাইয়াদের বাসায় যাব। রাতে আবির ভাইয়াদের বাসায় যাচ্ছি। আব্বু আর বড় আব্বু মিষ্টি কিনতে গেল। আমরা আগেই নেমে গেলাম। ভিতরে গিয়েই নিশিয়াপুকে জড়িয়ে ধরলাম। আপু আপু, আমি অনেক খুশি, আমি খালামণি হব। আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। বাচ্চাটা আমায় খালামণি ডাকবে। বললেই হলো বাচ্চা তোমায় মামি ডাকবে। মামার বউ মামি না, আমি আগে ওর খালামণি, তারপর মামি। আচ্ছা শোনো ভাইয়া, বাচ্চা আগে আসুক, তারপর যা ডাকতে বলো, ভালো লাগবে তাই ডাকবে। আনোয়ার খান আর মনোয়ার খান মিষ্টি নিয়ে হাজির হলেন। এ কি বেয়াই, এত মিষ্টি কেন আনছেন? আরে বেআইন, আমার মেয়ে মা হবে, এই খুশিতে পুরো পাড়া মিষ্টি খাওয়াতে হবে। আপনি এগুলোকে সবাইকে দিয়ে দিবেন।
আমি কি আসবো? শরীফ ভাইয়া আসুন। আয়ান ভাইয়া, আবির ভাইয়া আর শরীফ ভাইয়া একসাথে হলেন। কনগ্রেচুলেশনস আবির, এত তাড়াতাড়ি বাবা হয়ে গেলে। বাসরাত থেকে প্ল্যান করে রেখেছিলে নাকি? বলেই চোখ টিভি দিলেন। চুপ করো, আয়ান আছে, যতই হোক ওর বোন, লজ্জা লাগতেই পারে, তাই না শালা বাবু? আমি তো শালাই কিভাবে, আমি নিশির বড় ভাই, সো ভাইয়া ডাকবি। আর একটু ভাব নিয়ে বলল আয়ান। শালা তোরে ভাইয়া ডাকবো? বসে থাক। ওনারা তিনজন মিলে হাসাহাসি করছে। সবাই নিশি আপুকে জিজ্ঞেস করতেছে কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে। 1 মাস সবে, তাতেই সবার এত মাতামাতি। ওদের বাচ্চা আসলেও নিশ্চয়ই সবার অনেক মাতামাতি হবে। ভাবনার মাঝে নিশি আপু বলল, দেখ আভা, এরা এখনই এমন করছে, আরো কতদিন পরে আছে। আজকে আমাকে সবাই খাইয়ে মোটা করে ফেলবে মনে হচ্ছে। আরে আপু, এই সময় বেশি করে খাওয়াই উচিত। আভা, তুইও ওদের দলে গেলি, যাক তোর সাথেও কথা নেই। আরে আপু, রাগ করো না, সবাই তোমার ভালো চায়। রাতে আবির ভাইয়াদের বাসায় না খেয়ে আসতেই দিবে না, সবাই খেয়ে আসার জন্য রেডি। বড়রা সবাই বাসা থেকে বাহিরেই গেল। আমি, নিশি আপু, আয়ান ভাইয়া, আবির ভাইয়া, শরীফ ভাইয়াও নিচে আছি। আয়ান ভাইয়ের পাশে আমি দাঁড়িয়ে আছি। আবির ভাইয়া সবার সামনে আয়ান ভাইকে বলল, দোস্ত, আমি তো বাবা হয়ে যাচ্ছি, আমার ছেলে হবে, দেখে নিস। এবার তোর পালা বাবা হওয়ার, আর তোর কিন্তু মেয়ে হবে। তোর মেয়ে আর আমার ছেলে বিয়ে দিস দোস্ত। দোস্ত থেকে ভাইরা আর বিয়েই হব, কি বলিস? আজকে থেকে কাজে লেগে পড়। আমি তো লজ্জায় সবার সামনে শেষ। ওরা এসব বলছে। আয়ান ভাইয়া আবিরকে বললেও, তোর কি লজ্জা নেই? এখানে নিশি আছে, ওর সামনে বলছিস? ও তো আমার বোন। আচ্ছা, আর বলবো না। নিশি আপু আর আবির ভাইয়াকে বলে বাসায় আসছি। বাসায় আসার আগে আবির ভাইয়া কি আয়ান ভাইয়াকে আবার টেনে নিয়ে গেল। কি রে, আবার টেনে নিয়ে আসলি কেন? বাসায় যাব, ছাড়। আরে শোন, আমি যেই কথাটা বললাম শুনিস কিন্তু, আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। আচ্ছা যা, তোর পাগলামি তো আর গেল না। 2 দিন পর বাচ্চার বাবা হবি। হ্যাঁ, আর তুই মামা হবি, আর তারপর বাবা। ওরা কি বললো শুনতেই পেলাম না। চলো, আব্বুরা আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই বাসায় চলে আসলাম। আজকে কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই তাড়াতাড়ি এসেছি। আয়ান ভাইয়া আমায় কলেজে দিয়ে চলে গেছেন, কলেজ শেষে আবার নিয়ে যাবেন বলেছেন। রুহি আর সিমিও এসেছে। কিরে আভা, শুনলাম নিশি আপু প্রেগনেন্ট? হ্যাঁ রে, আমার যে কি খুশি লাগছে। ছোট্ট একটা বেবি আসবে, আমার খালামণি ডাকবে, আমি ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো। এতই যখন বেবি ভালো লাগে, তখন আয়ান ভাইয়াকে বলে তুইও একটা নিয়ে নে। না, আমাদের এখন বেবি লাগবে না। এখন যদি ওনাকে বেবির কথা বলি, তাহলে উনি আমায় থাপড়াবে, ধমক দিয়ে বলবে পড়ালেখার বয়সে কিসের বেবি, আগে পড়ালেখা কর তারপর। রুহি আর সিমি হেসে বলল, তুই তো ভালোই আয়ান ভাইকে কপি করতে পারিস। আয়ান ভাইকে বলতে হবে আপনার বইয়ের লেখাপড়া ভালো লাগে না, ওর বেবি ভালো লাগে, একটা বেবি নেন। না রুহি, সিমি, তোরা এই কথা ওনাকে বলবি না। এসব আমি বলেছি শুনলে উনি আমায় কাঁচাই চিবিয়ে খাবেন, সাথে হাজারো কথা। আরে চিল, এত ভয় পাচ্ছিস কেন? ভাইয়া কি বলেছে তোকে বেবি নিবেন না? না বলেনি, তবে আমি বুঝি, তুই বেশি বুঝিস। আচ্ছা এই টপিক বাদ দে, চল ক্লাসে যাই। আজকে রবিউল স্যারের একটা ক্লাস আছে। আজকে স্যারের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, চল একসাথে যাই। 3 জন একসাথে ক্লাস করতে বসেছি। ক্লাসের একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো মহা বিরক্ত লাগছে, কিছুই বলতেও পারছি না। কিভাবে তাকিয়ে থাকলে কি আর বলা, ভালো করে ক্লাস করা যায় নাকি? বিরক্তি নিয়ে ক্লাস শেষ করলাম। ক্লাস শেষে বাহির হওয়ার সাথে সাথেই ওই ছেলেটার সামনে এসে দাঁড়ালো। ভ্রুকুচকে বললাম, কি সমস্যা, সামনে এসে দাঁড়ালেন কেন? আমার নাম সৌরভ, আমি তোমার ক্লাসেই পড়ি, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। ছেলেটার কথা শুনে ওরা 3 জন হা করে তাকিয়ে আছে। আপনার নাম কি আমি জানতে চাইনি, কিন্তু আমি জানাতে চাই, কারণ তোমাকে আমার খুব পছন্দ, আমি তোমাকে বিয়ে করতে চাই। রুহি আর সিমি হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। ভাই, বিয়ের তামাইয়ার আর কয়বার বিয়ে করবি? ওর জামাই জানতে পারলে তোর বিয়ের শখ মিটিয়ে দিবে। রুহি আর সিমির কথা শুনে ছেলেটার মুখ চুপসে গেল আর বলল, উনি বিবাহিত? জি আমি বিবাহিত, আর আমার জামাই আছে। ছেলেটা মুখটা কালো করে সরি বলে চলে গেল। সিমি রুহির হাসি থামছে না। আভারে, তোর বিয়ে হওয়া সত্ত্বেও ছেলেরা প্রপোজ করতেই থাকে, আমাদের পোড়া কপাল, আমরা সিঙ্গেল হয়েও প্রপোজ পাই না। হ্যাঁ রে রুহি, ঠিকই বলেছিস, আমাদের কেউই পছন্দ করে না। আভার মতো সুন্দরী হলে আমরাও প্রপোজ পেতাম, সবই কপাল, আর আমাদের দুজনে কপালে কোনো বেড়াই নাই। তোদের দুজনে বাজে বকা শেষ হয়েছে? বাজে কথা কই কইলাম, সত্যিই তো কইছি। তোরা দুজন আমার থেকে কম সুন্দরী না, তারপরেও ঢং করতেছিস কেন? কেউ প্রপোজ করলে একসেপ্ট করবি না, আবার ঢং মারাস? বিশ্বাস কর, কেউ যদি এবার একটা প্রপোজ করে আমি একসেপ্ট করব, তাহলে শরীফ ভাইকে বলতে হবে তোকে যেন প্রপোজ করে। তুই ওই ফালতু লোকটার নাম নিবি না, উনি আমায় প্রপোজ করলেও কখনোই একসেপ্ট করবো না, বুঝলি? কেন, আমার ভাইয়াকে দেখতে খারাপ নাকি? খারাপ তো, আমায় ফেলে দিয়ে কোমরের 12টা বাজায় দিছিল, এখনো মাঝে মধ্যে ব্যথা লাগে। আহারে, শরীফ ভাইকে বলবো তোকে যেন কোমরে একটা ব্যথার মলম এনে দেন। চুপ, ওনার কথা বাদ দে, চল ঝালমুড়ি খেয়ে আসি। 3 জন মিলে ঝালমুড়ি খাচ্ছি। মিউমুড়ি চিবোতে চিবোতে রুহি বলল, তোকে ভাইয়া নিতে আসবে নাকি একাই যাবি? বললো তো নিতে আসবে। আভা আয়নের জন্য অপেক্ষা করছে, আয়ন আর আসছে না। ভাইয়া আসতেছে না কেন রে? আসবে তো নাকি কি জানি, আসার তো কথা ছিল। কই, উনি তো কল দিয়েছেন। হ্যালো, আপনি কই নিতে আসবেন? আপনার জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে। সরি আভা, আজকে আমি নিতে আসতে পারবো না, একটা কাজে ফেসে গেছি। আবার একটু অভিমান হলো, নিতে আসতে চেয়েও আবার আসলো না, এখন একাই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি কাজই করুন। রাগ করছো? কাজ না থাকলে সত্যিই যেতাম,
তুমি তো জানো তোমায় একটিবার না দেখলে আমায় কেমন লাগে, তোমার আশেপাশে সবসময় থাকতে চাই। আভা চুপ করে শুনছে। একা যেতে পারবে না বাসায়? পারবো, আপনি চিন্তা করবেন না। আর কাজ শেষ করে তাড়াতাড়ি ফুরবেন। কেন বউ, তুমি বুঝি আমায় মিস করছো? তোমার সাথে থাকলে তো কাছেই আসতে চাও না। আপনার ফালতু বকা বন্ধ করে কাজ করে রাখছি। ইস বউ, তোমার লজ্জামাখা মুখটা যদি দেখতে পেতাম। কথাটা বলার সাথে সাথে আভা কলটা দিয়ে মুচকে হাসলো। কি রে আভা, মুচকে হাসছিস কেন? ভাইয়াকে চুমুটুমু দিয়েছে নাকি? চুপ কর তোরা, তোরা দুজনে ওনার মতো শুধু ফালতু বকিস। ভাইয়া কি বললো, নিতে আসবে? না রে, উনি একটা কাজে আটকা পড়ে গেছেন, আজকে তাই আর আসতে পারবেন না। আমাকে এখন একাই যেতে হবে। একা যেতে হবে না, আমি আর রুহি তোকে বাসায় রেখে আসবো। আরে না, তোদের কষ্ট করতে হবে না, তোরা যা, আমি একাই যেতে পারবো। আমরা তোর সাথে যাবো মানে যাবই, তোদের সাথে আমি আর পারি না। যাবি যখন তাহলে চল। আভা, তোদের বাসায় যাওয়ার আগে একটা পার্ক আছে না? কেন যাবি? চল ওখান থেকে ঘুরে আসি। অনেকদিন একসাথে ঘুরতে যাওয়া হয় না। তোর তো জামাই আছে, তোকে ঘুরাবে। আমাদের তো কেউ নাই, আমাদের একাই ঘুরতে হবে। সব ব্যাপারে জামাইকে টানিস কেন? আন্টিকে বলবো নাকি তোকে বিয়ে দিয়ে দিতে? তাহলে জামাইয়ের সাথে তোরাও ঘুরতে পারবি। এই না না, আমাকে ভুলেও বলবি না। বিয়ের কথা আমি বলছি শুনলে আমারে পিটাবে। সিমির কথা শুনে আমি আর রুহি হাসছি। পার্কের পাশে বেঞ্চে বসে 3 বান্ধবী মিলে বাদাম খাচ্ছি আর গল্প করছি। পার্কটা ছোট হলেও অনেক সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, বিভিন্ন রঙের ফুলের সমাহার। আভা দেখ তো, এটা তো শরীফ ভাইয়া না? কই, ওই তো সামনে দেখ, পিছনটা দেখা যাচ্ছে শুধু। তবে শরীফ ভাইয়ের মতোই মনে হচ্ছে। চল তো দেখি ভাইয়া কিনা। কাছে যেতে দেখি ওটা শরীফ ভাইয়াই ছিল। ভাইয়া তুমি এখানে কি করছো? শরীফ ভাইয়া পিছনে ঘুরে, আরে আভা তুই এখানে? আয়ানও এসেছে নাকি? না ভাইয়া, উনি আসেননি, আমরা 3 বান্ধবী মিলে এসেছি। শরীফ সিমি ও রুহিকে দেখলো, সিমির দিকে তাকিয়ে একটু তাকিয়েছিল। ভাইয়া বললে না তুমি এখানে কি করছো? আভা বুঝিস না এখানে মানুষ কি করতে আসে? নিশ্চয়ই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে। শরীফ আবারও সিমির দিকে তাকিয়ে, মিস সিমি আপনাকে কে বললো আমি গার্লফ্রেন্ড নিয়ে এসেছি? বলা লাগে নাকি? এমনিতেই বুঝে যায় আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বন্ধুর সাথে ঘুরতে এসেছি। তবে আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। বলেই মুচকি হাসলো শরীফ। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি আপনার গার্লফ্রেন্ড হতে যাব? কত ছেলে আমার পিছনে পড়ে আছে, তাদেরকে পাত্তা দিই না। আর আপনি কে? আভা আর রুহি ওদের দুজনে কথা শুনছে। তোমরা দুজন চুপ করো, দেখা হলেই ঝগড়া লেগে যাও। ভাইয়া তুমি তাহলে থাকো, আমরা যাই। এই রুহি, সিমি চল। আয়ান আসেনি, আমি তোকে আজকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। চল, আপনার আর যাওয়া লাগবে না, আমি আর রুহি আভাকে পৌঁছে দিব। আপনাদের যেতে হবে না। আর আপনাদের বাসা তো অন্যদিকে, আপনারা যান, আমি মামা বাড়িতেই যাব। তাই আমার সাথেই যাক। শরীফ ভাইয়া ঠিকই বলেছে, আমি ভাইয়ার সাথে যাই। দাঁড়াও, আমি রাফিকে তো ডাক দেই। এই রাফি, তোর হয়নি? আয়। বল। রুহি, এ আমার বন্ধু রাফি, ওর বাসা তোমার বাসার ওইদিকে, তুমি ওর সাথে যাও, ও তোমার বাসায় পৌঁছে দিবে। ভয় পেও না, রাফি খুব ভালো ছেলে, ভরসা করে যেতে পারো। ঠিক আছে ভাইয়া। আর মিস সিমি আপনি আমাদের সাথে চলেন, আভাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি আপনাকে দিয়ে আসবো। নো থ্যাঙ্কস, আমি একাই যেতে পারবো। আপনি এত ঘাটতারা কেন? যেতে বলেছি যাবেন। সিমি কিছু বলবে তার আগে আভা ওকে থামিয়ে দিয়ে, চল তো সিমি, আর কথা বাড়াস না। সিমিকে বাধ্য হয়ে যেতে হলো। 3 জন অটোতে করে আভাদের বাসার সামনে এসে নামলো। আভা তুই বাসায় যা, আমি সিমিকে বাসায় দিয়ে আবার আসবো। আভা ফিস করে শরীফ ভাইকে বলল, ভাইয়া শোনো, সিমির সাথে শুধু ঝগড়া করলে হবে? একটু ভালোভাবে কথা তো বলতে হবে, তাহলেই না প্রেম হবে। তাই না? বড় হয়ে গেছিস, বড় ভাইকে এসব বলিস? এই তোমরা দুজন ফিস করে কি কথা বলছো? আপনাকে শুনতে হবে না মিস। আমি বাসায় চলে গেলাম। শরীফ ভাইয়া আর সিমির মধ্যে কিছু একটা হবে, কারণ আমি বুঝতে পেরেছি শরীফ ভাইয়া সিমিকে পছন্দ করে। মিস সিমি চলুন, হেঁটে যাবেন নাকি রিক্সায়? আপনার মাথা খারাপ? এত দূর হেঁটে যাওয়া যায় নাকি টাকার জন্য হেঁটে যেতে যাচ্ছেন? চিন্তা করবেন না, অটো ডাকেন, আমি ভাড়া দিব, আমার যথেষ্ট টাকা আছে। আর আপনি মনে হয় জানেন না আমি জব করি। আমি ভাবলাম হেঁটে গল্প করতে করতে যাবেন নাকি। অটো তো দেখছিই না, রিক্সায় যাই। রিক্সায় গেলে দুজন কাছাকাছি বসতে হবে, তাই সিমি যেতে যাচ্ছে না। অটো এই সময় নেই, তাই রিক্সায় যেতে হচ্ছে। শরীফ ও সিমি দুজন পাশাপাশি বসে আছে। মিস সিমি আপনার কি বয়ফ্রেন্ড আছে? কেন বলুন তো? এমনি জিজ্ঞেস করছি, বলেন। না নেই। সিমির কথায় শরীফ একটু খুশি হলো। নেই তাহলে আমি একটা চান্স নিতেই পারি। মানেটা কি? আপনার সাথে কে প্রেম করবে? ঝগড়ুটে লোক আপনি। শরীফ এসে বলল, আপনি চাইলে ঝগড়া করব না, এখন থেকে শুধু প্রেম করব, আর আপনি যদি রাজি থাকেন। আর আমি দেখতে অতটাও খারাপ না যে পছন্দ হবে না। সিমি চুপ করে আছে, কি বলবে? শরীফ দেখতেও মোটামুটি ভালোই, উজ্জ্বল চেহারা, উচ্চতা 5 ফিট 7। রিক্সা গন্তব্যে এসে পৌঁছে গেছে। এখানে আমার বাসা, আমি যাই। সিমি ভাড়া দিতে চাইলে শরীফ ভাড়া দিতে দেয় না, সে নিজেই ভাড়া মিটিয়ে দেয়। আপনি এবার চলে যান, আমিও বাসার ভিতরে যাই। মিস সিমি আপনার সাথে আসলাম, বাসায় যেতে বললেন না একবার? দেখুন আমি আপনাকে বাসায় যেতে বলতেই পারবো না, আপনাকে আমার সাথে দেখলে বাসায় অন্য কিছু ভাববে। আচ্ছা ঠিক আছে, যাব না। একবারে না হয় জামাই হয়ে ঢুকবো। কথাটা ধীরে ধীরে বলার জন্য সিমি শুনতে পাইনি। কিছু বললেন? না কিছুই বলিনি। ঠিক আছে বাই, আমি বাসায় গেলাম। সিমি বাসায় ঢুকবে তখনই শরীফ বলল, মিস সিমি আমাকে কি আপনার পছন্দ হয় না? না মানে প্রেমিক বানানো যায় না? সিমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, ভেবে দেখব বলে হেসে বাসার ভেতরে চলে গেল।
ইয়াস, হেসেছে তো ফেসেছে। মিস সিমি, আমি আপনাকে আমার করব। অনেক রাত হলো, আয়ান এখনো বাড়িতে ফেরেনি। আভা কল দিচ্ছে, ধরছে না, কেটে দিচ্ছে। আভার আগে ফোনটা সোফায় ছুঁড়ে মারল। ফোনটা ধরলে কি সমস্যা? কি এমন কাজ পড়েছে যে ফোনটা ধরা যাবে না? বাসায় আসুক, বোঝাবো মজা। তাড়াতাড়ি আসতে বলেছি, এখন রাত 10টা বাজে, তবুও বাসায় আসার নামগন্ধ নেই। আজকে আসলে কথাই বলবো না। কিরে মা, আয়ান বাবা ফোন ধরলো না? কোথায় আছে এখনো? আসতেছে? তোমার ছেলে রাজকার্য করছে, আমার ফোন ধরার সময় তার নেই। তাই রেগে বলল আভা। আয়ান তো এমন কখনোই করে না, দেরি করে আসার ছেলে না মা। হয়তো কাজ শেষ হয়নি, তাইও হয়তো আসতে দেরি করছে। কাজ শেষ হয়নি, আসতে দেরি হবে, সেটা ফোনটা ধরে বললেই তো হয় আম্মু। আয়ান কাজের সময় ফোন সাইলেন্ট করে রাখে। দেখ, হয়তো কাজের চাপে ফোন ধরার সময় পায়নি। আয়ানের আসতে দেরি হবে, তুই খেয়ে নে, ওর জন্য অপেক্ষা করতে হবে না। ও যখন আসবে তখন একাই খাবে। না বড় আম্মু, আমার খেতে ইচ্ছে করছে না। বুঝেছি, আমার ছেলে না আসলে খাবি না, তাই তো? আবার ফোন বাজছে। আয়ান ভেবে হাসি মুখে ফোন ধরতে গিয়ে দেখলো শরীফ ভাই কল দিয়েছেন। শরীফের কল দেখে মুখের হাসিটা সত্যি মিলিয়ে গেল। আভা কলটা ধরলো। হ্যালো আভা। হ্যাঁ ভাইয়া, বলো তুমি এত রাতে কল দিলে কেন? কোনো দরকার? হ্যাঁ, মানে একটা দরকার ছিল। কি দরকার ভাইয়া? শরীফ যেন বলতে চেয়েও বলতে পারছে না। ও আসলে সিমির নাম্বারটা নেওয়ার জন্য ফোন করেছে। আভা, আয়ান কোথায়? আভা কপাল কুচকে বলল, তুমি এটা জানার জন্য ফোন দিছো? আর আয়ান ভাইয়া এখনো বাসায় ফিরেনি? কি বলিস? এত রাত হয়ে গেল তবুও বাসায় ফিরেনি? না, ফিরে ওনার একটা অনেক বড় কাজ আছে, এটাই বুঝেই যাচ্ছে। দেখো, হয়তো কোনো কলিগের সাথে টাঙ্কি মারছে। এই না আভা, আয়ান আর যাই করুক এমন না। তুই জানিস ও তোর জন্য কতটা পাগল? ছোট থেকেই তোর জন্য পাগল ছিল। অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা প্রয়োজন মনেই করেনি। হয়েছে ভাই, আপনারা ওর হয়ে সাফাই গাইতে হবে না। সাফাই না রে, সত্যিই বললাম। আমি নিজেও জানি উনি কারোর সাথে কখনো রিলেশনশিপে জড়ায়নি, তবুও একটু বানিয়ে বানিয়ে বললাম এইসব আর কি। ভাইয়া, আর কিছু বলবে নাকি কল কেটে দিব? এই না, কল কাটিস না বোন, তোর সাথে জরুরি কথা আছে। আবার জানে শরীফ সিমির বিষয়ে কিছু বলতেই ফোন দিয়েছে, তাই একটু নাটক করছে। কি কথা ভাইয়া, তাড়াতাড়ি বলো। ইয়ে, মানে বলছিলাম কি। হ্যাঁ, কি বলছিলে? শরীফ আমতা আমতা করে বলে দিল, আভা সিমের নাম্বারটা দিতে পারবি প্লিজ? শরীফের কথা শুনে আভা হাসতে হাসতে শেষ। ভাইয়া, আপনি এই কথাটা বলার জন্য তখন থেকে আমতা আমতা করছেন? সরাসরি বলে দিলে তো আমি কিছুই মনে করতাম না। এখন বললাম নাম্বারটা দে প্লিজ। আচ্ছা নাও। থ্যাঙ্কস বনু, কালকে তোর জন্য অনেকগুলো চকলেট আনবো। শরীফ সিমের নাম্বারটা নিয়ে চুপ করে ভাবছে, কল দিবে নাকি দিবে না। কল দিলে যদি কথা না বলে, পরিচয় দিলে নিশ্চয়ই কথা বলবে। ভেবে চিনতে শরীফ সিমের নাম্বারে কল দিল। রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স এলো না। একটু পর আবার কল দিল। এবার কলটা রিসিভ করলো। এই কোন হাদারে এত রাতে কল দিয়ে আমার ঘুমটা নষ্ট করলো? তোদের কি কোনো কাজ নেই মেয়েদের ফোন দিয়ে বিরক্ত করা ছাড়া? ফোন কাট, আর কোনো ফোন দিবি তো তোকে চিপিয়ে খাবো শালা। কথাগুলো এক নিঃশ্বাসে শেষ করে থামলো সিমি। ছি, তোমার কথার কি ছিরি? তোমার শালাকে এসব কি ভাষা? তুমি কি রাক্ষস যে আমায় চিপিয়ে খাবে? অপর পাশের মানুষটার কথা শুনে সিমি চমকে উঠল। চোখ থেকে ঘুম উড়েই গেল। গলাটা চিনতে অসুবিধা হয়নি, কিন্তু উনি আমার নাম্বার পেল কই? আপনি আমার নাম্বার পেলেন কই? আর এত রাতে ফোনই বা দিয়েছেন কেন? নাম্বার কই পাইছি সেটা বড় কথা না, এত রাতে ফোন দিয়েছি প্রেমের আলাপ করতে মিস সিমি। আচ্ছা, কেউ তামসা কল দিলে কি তোমাকে এইসব কথা বলো তুমি? সিমি একটু লজ্জা পেল, না বুঝে কিসব কথাই বা বলে ফেলেছে। হ্যাঁ তো কি বলবো, আমার স্বাদের ঘুমটা যে নষ্ট করে দিলেন। তুমি এত তাড়াতাড়ি ঘুমাও? হ্যাঁ, তাড়াতাড়ি মুরগির সাথে ঘুমাই। আর কিছু বলবেন? কেন, আমার সাথে তোমার কথা বলতে সমস্যা? আসলে সমস্যা না, কিন্তু আমার ঘুম পাচ্ছে। যেহেতু কোনো দরকারি কথা নেই, তাই দিনের বেলায় কথা বলা ভালো। গুড নাইট বলে ফোনটা কেটে দিল সিমি। বাদর মেয়ে, আমার ফোনটা কেটে দিল। এর নাকি ঘুম বড়। একে বিয়ে করলে কি যে হবে আল্লাহ জানেন। অনেক সময় পার হলো, আয়ান এখনই আসছে না। বড় আম্মু, তুমি কি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো, আমি আছি। বড় আম্মু যাবে না, আমি জোর করে ঘুমাতে পাঠালাম। ঘড়ির কাঁটায় 12টা বাজতে চলেছে, চোখে ঘুম ধরা দিচ্ছে। তখনই কলিং বেল বাজলো, মস্তিষ্ক সজাগ হলো। ধরফরিয়ে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি আয়ান ভাইয়া হাসি মুখে নুয়ে দাঁড়িয়ে আছে, হাতে একটা কাঠগোলাপ, যেটা আমার ভীষণ প্রিয়। আমি তো কথাই বলবো না, আর ওনার হাসিতে গলবো। সরি, আজকে আসতে দেরি হয়ে গেল। এত কাজের চাপ ছিল যে তাড়াতাড়ি বের হতে পারিনি আমি মুখে গোমরা করে চুপ করে সব শুনতেছি, কিছুই বলছি না। কি হয়েছে, কথা বলছো না কেন? আমি ওখান থেকে ডাইনিং টেবিলে গেলাম। খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, গরম করে নিয়ে আসলাম। ফ্রেশ হয়ে খেতে আসুন। ফ্রেশ হয়ে আয়ন খেতে বসলো। আভাকে জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না। এত সময় না খেয়ে আছো কেন? আমার আসতে দেরি হলে খেয়ে নিবা। এখন আসো, একসাথে খেতে বসবো। আভা চুপচাপ বসলো। দুজনে মিলে খাওয়া শেষ করে আয়ন রুমে গেল। আভা খাবারগুলো ঢেলে রেখে থালাগুলো ধুয়ে নিজের রুমে নিজেই চলে গেল।
আভা এসে রুমে বেলকনিতে চলে যায়। আয়ান সেদিকে তাকিয়ে ভ্রু কোচকায়। নিশ্চয়ই দেরিতে আসার জন্য রাগ করেছে পাগলিটা। ওর রাগ ভাগানোর জিনিস আমার হাতে আছে বলে ওর হাতে নিয়ে একটা বেলি ফুলের মালা আর কিছু চকলেট আসার সময় নিয়ে এসেছিল। আয়ান জানতো দেরিতে রেগে রাগ করবে, তাই এসব কিছু নিয়ে সে এসেছে। আভা দেখতে পায়নি, কারণ ওগুলো ব্যাগের ভিতরে ছিল। আভা মন খারাপ করে এক ধ্যানে বাহিরের দিকে তাকিয়ে আছে। আয়ান গিয়ে আভার পিছনে দাঁড়িয়ে ওর হাতটা নিয়ে বেলি ফুলের মালাটা পরিয়ে দিল। বউ, রাগ করেছ? সত্যি অনেক কাজে চাপ ছিল, তাই লেট হয়েছে। আর কখনো এমন হবে না, প্লিজ কথা বলো। আভা তবুও চুপ করে আছে। সরি বললাম, বেলি ফুলের মালাটাও দিলাম। এই নাও চকলেট, এবার ক্ষমা করো এ অধমকে। নাকি কান ধরতে হবে? এই নাও, কানও ধরলাম। আয়ানের এই কাহিনী দেখে আভা এতক্ষণ চুপচাপ সব দেখছিল। ওর খুব মজা লাগছিল, সাথে হাসিও পাচ্ছিল। কিন্তু আয়ানের কান ধরা দেখে হাসিটা আর থামিয়ে রাখতেই পারল না। সে খিলখিল করে হেসে উঠল। আয়ান আভার হাসি মাখা মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এই তো, বউ আমার হেসেছে, তার মানে রাগ কমেছে। মোটেও না, আমি আপনার উপর রেগে আছি। ধন্যবাদ এত সুন্দর বেলি ফুলের মালা আর চকলেট নিয়ে আসার জন্য। ক্ষমা করলাম, যান। আয়ান আভার একবার কাছে আসলো, খোপা করা চুলগুলো ছেড়ে দিয়ে মুখ ডুবালো চুলের ভিতরে। বাহিরে স্নিগ্ধ হাওয়ায় চুলগুলো উঠছে। আয়ান যে আভার অধর স্পর্শ করতে যাবে, তার আগে বেলকুনিতে কিছু একটা পড়ার শব্দে দুজনে ঘর থেকে বেরিয়ে সরে গেল। বেলকুনির মধ্যে মনে একটা কাগজ দেখা যাচ্ছে। আয়ান কাগজটা কুড়িয়ে নিলে খুলে দেখল কিছু একটা লেখা। কাগজের মধ্যে লেখা ছিল, মিস্টার আয়ান খান, দিনে রাতে এত রোম্যান্স ভালো না। খুব তাড়াতাড়ি তোর জীবনে সবকিছু হারাতে চলেছিস, রেডি থাকিস সব থেকে কাছের মানুষটাকে হারানোর জন্য। আয়ান বেলকুনি থেকে নিচে তাকাতেই একটা ছায়া দেখতে পায়। কে ওখানে? আয়ানের কথা শুনে ছায়াটা সরে গেল। লেখাগুলো পড়ে আয়ান একটু ভয় পেল, কারণ ওর প্রিয় আভার কিছু হলে ওর নিজে কিছুতেই বাঁচতে পারবে না। আয়ান সাথে সাথে চিন্তায় পড়ে গেল, কে হতে পারে ওর শত্রু? খোঁজ লাগাতে হবে, আর আভাকে সাবধানে রাখতে হবে। আভা জিজ্ঞেস করলো, কি আছে লেখা কাগজে? কই, কিছুই না, চলো রুমে যাই ঘুমাবো। কাগজে কিছু লেখা নেই, তাহলে কাগজটা খোলার পর থেকে এমন ঘাবড়ে আছেন কেন? কথা এড়াতে আভাকে নিয়ে রুমে গেল আয়ান। আয়ান আভাকে এসব বলে চিন্তায় ফেলতে চায় না, ও এমনিতেই অনেক ভয় পায়, এসব দেখলে আরো বেশি ভয় পাবে। ওরা দুজনে রুমে যাওয়ার পর সেই ছায়া আবার বাহির হয়ে আসলো। মিস্টার আয়ান, আপনার আভার প্রতি এত ভালোবাসা, কিন্তু আফসোস, না থাকবেন আপনি আর না থাকবে আপনার ভালোবাসা, বলে হেসে উঠল সেই আগন্তুক। কে সেই আগন্তুক যে ওর আর ওর আভার ক্ষতি চায়? এই ভেবে সারা রাত ঘুম হয়নি আয়ানের। ভোরের দিকে একটু ঘুমিয়েছে। আভা খুব সকালে ঘুম থেকে উঠেছে। বাগানে অনেকগুলো ফুল গাছ আছে। ব্যস্ততার কারণে কয়েকদিন গাছগুলোতে পানি দেওয়া হয়নি। পানি না দেওয়ার কারণে ফুল গাছগুলো নেতিয়ে গেছে। পানির পাইপটা হাতে নিয়ে গাছগুলোতে পানি দিল। একটা গাছ উড়ে এসে কে যেন উবড়ে দিয়েছে। সেই গাছটা আবার মাটিতে পুঁতে দিল। হাতে কাদা লেগে গেছে, তাই হাতটা ধোয়ার জন্য বাসার ভেতরে গেল। স্যার, ওই মেয়েটা বাগানে পানি দিয়ে বাসার ভেতরে গেল। গুড জব, এভাবে সারাক্ষণ নজর রাখবে। 24 ঘন্টার আপডেট আমার চাই, সুযোগ পেলেই কাজ হাসিল করব। বড় আম্মু, সবার জন্য খাবার কিন্তু আমি বানাবো। না, তোকে কিছুই করতে হবে না। উফ বড় আম্মু, আর কত নানা করবে? আমি কিন্তু বড় হয়ে গেছি, আর এবারের বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাই না? ওরে আমার দায়িত্বশীল বউ হয়েছে রে। বড় আম্মু, প্লিজ আমাকে রান্নাটা করতে দাও। আচ্ছা করিস, আগে কফিটা আয়নকে দিয়ে আয়। আভা খুশি হয়ে কফিটা আয়নকে দিতে গেল। এই যে শুনছেন, আপনার কফি, উঠেন তাড়াতাড়ি। আয়ান শুনছে না। আভা কাছে গিয়ে হাত ধরে ঝাঁকিয়ে ডাকছে। আয়ান ঘুমের ঘোরে আভাকে জড়িয়ে ধরার জন্য টান দিল। টান দেওয়ার কারণে আভার হাত থেকে অনেকটা কফি আয়ানের ঘাতের উপর পড়ল। আউচ বলে আয়ান ধরফর করে উঠল। আভা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসলো, হাতটা পানিতে ডুবিয়ে দিল। আপনি আমার টান দিলেন কেন? আরে আমি কি জানতাম তোমার হাতে কফি আছে? জানলে তো দিতাম না। সকালে ঘুম থেকে উঠে বইয়ের চুমু খাওয়ার বদলে গরম কফির ছেঁকা খাচ্ছি। হায়রে পোড়া কপাল, সবসময় আপনার ফাজলামো করা চাই, তাই না? ইস, কতখানি পুড়ে গেছে। গরম কফিটা হাতে একবারে ফুসকা পড়ে গেছে। আভা আয়নার হাতে ফু দিয়ে মলম লাগিয়ে দিচ্ছে আর বলছে, আপনার হাত জ্বলছে না? না, কারণ এটা আমার এত সুন্দর বউ ফু দিয়ে দিয়েছে, আবার মলম লাগিয়ে দিচ্ছে, তাহলে জ্বলবে কিভাবে বলতো? আপনি বসুন, আমি আবার কফি করে আনছি। আরে না, লাগবে না, আজকে ছেঁকা খেয়েই থাকি, বলে ফ্রেশ হতে গেল। খেয়ে উনি যাবেন কাজে আর আমি কলেজে। আজকে দেরি করে আসবে না, তাড়াতাড়ি আসবে বলছে। আমার কলেজ, ওনার কাজ এসব নিয়ে পরের দিন চলে যাচ্ছে। সামনে আর 1 মাস, তারপরে ফাইনাল পরীক্ষা এসে গেছে। আর একটা কথা তো ভুলেই গেছেন, নিশিয়াপুর যে বেবি হবে আজকালের মধ্যে। আম্মু, আভা কোথায়? দেখ রান্নাঘরে কিছু করছে হয়তো। আম্মু, সামনের পরীক্ষা, ওর পড়তে হবে, তবুও কাজ করতে আসে। আমি তো মানা করি, ও কি সোনার মেয়ে? কাজ করতে মানা করলে বলে এইবারে বউ হিসেবে নাকি ওর দায়িত্ব সবার খেয়াল রাখা, কাজ করা। দায়িত্ব ঠিক আছে,
পরীক্ষার পর যেন দায়িত্ব পালন করে। তুই গিয়ে ঘাড় ধরে পড়াতে বস, তাহলেই বসবে। রান্নাঘরে কেন এসেছো? তোমার যে আর 1 মাস পর পরীক্ষা, ভুলে গেছো? না, ভুলিনি তো। তাহলে না পড়তে বসে এখানে কি করছো? কাজ করছি, দেখছেন না? তোমার কাজ করতে হবে না, কাজ করার অনেক মানুষ আছে। তুমি চলো, পড়তে বসবে। আরে আমি কাজ করলে সমস্যা কি? বাড়ির বড় বউ আমি। ও তাই না? কাজ করার এত বাহানা, পড়তে বসার জন্যই তো এরকম করছো, তাই না? চলো, শুধু পড়বেই আজ। আয়ান আভাকে জোর করে এনে পড়তে বসিয়েছে। আভা পড়ছে, আয়ান ওর পাশেই বসে আছে। আভার পড়তে ভালোই লাগছে না, তাই ওর মাথায় বুদ্ধি আসলো। আয়ানের গলা জড়িয়ে ধরে বলল, আমার না মাথা ব্যথা করছে, খুব ঘুম পাচ্ছে। আয়ান ভ্রু কুচকে বলল, না পড়ার ধান্দা বাদ দাও, আর দূরে সরো। আমি একটু কাছে মন গলাতে চাচ্ছ আমার, না? তোমার মতলব তো ভালো ঠেকছে না। আভা এবার আয়ানের গায়ে চুমু খেয়ে সাথে জড়িয়ে ধরল। আমায় কি পাগল করতে চাচ্ছ? আভার এসব পাগলামিতে আয়ান সায় না দিয়ে পারল না। আয়ান আভাকে জড়িয়ে নিয়ে হারিয়ে গেল ভালোবাসার গভীর অতলে। সিমি আর শরীফের প্রেম ভালোই চলছে, মানে সেটা ফোনে হচ্ছে। শরীফ এখনো সিমিকে সামনাসামনি প্রপোজ করেনি, তবে শরীফ বুঝতে পারে সিমিরও ওকে অনেক ভালো লাগে। আগের মতোই ঝগড়া করে, তবে ওর প্রতি দুর্বল হয়েছে। এই তো সেদিন শরীফ সিমিকে মজা করে বলছিল, একটা মেয়ে দেখো তো, বয়স অনেক হলো, বিয়ে করতে হবে। এই কথা বলতেই সিমি রেগে গালি দিয়ে ফোন কেটে দিয়েছিল। পরে 2 দিন আর কোনো ফোন ধরেনি, কথাও বলেনি। অনেক কষ্টে মানিয়েছি। শরীফ ভেবে রেখেছে পরীক্ষার পর একেবারে সিমির বাসায় বিয়ের প্রস্তাব দিবে। আব্বু আম্মু কবে আসবে? তোর আব্বু আর বড় আব্বু শহরে একটা কাজে গেছে, কালকে আসবে হয়তো। কোনো কিছু দরকার? না আম্মু, তেমন কিছু না, আব্বুকে মিস করছি, তাই ফোন করে কথা বল। আভা ওর বাবাকে ভিডিও কল দিল। আমার মা কেমন আছে? ভালো নেই আব্বু, তুমি কবে আসছো? তোমাকে মিস করছি। কাজ শেষ হলে আজ বা কালকে সকালে রওনা দিব মা। ঠিক আছে। বড় আব্বু কোথায়? পাশেই বসে আছে, নে কথা বল। মামুনি কেমন আছো? ভালো নেই বড় আব্বু, তোমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তোমরা নেই, নিশি আপু নেই, আগের মতো আর আড্ডাও হয় না। কালকে আসবো মামুনি, তোমার কিছু লাগবে? কিছু নিয়ে আসবো? না বড় আব্বু, কিছুই লাগবে না, তোমরা আসো তাহলেই হবে। তোমার জন্য আসার সময় তোমার ফেভারিট চকলেট নিয়ে আসবো। ঠিক আছে বড় আব্বু। কথা বলা শেষ, আয়ান রেডি হচ্ছে, কাজে যাবে। আয়ান আগেই কাজে চলে গেছে। আভা আজকে একা যাবে কলেজে পরীক্ষার বিষয়ে বলার জন্য, স্যার যেতে বলেছেন। একা কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, বাহিরে রিক্সার জন্য অপেক্ষা করছে। যদিও গাড়িতে করে যেতে পারত, কিন্তু আভার রিক্সায় যেতে বেশি ভালো লাগে। স্যার, আজকে ওই মেয়েটা একা বেরিয়েছে, ওর সাথে কেউই নেই। কি করব? তুমি নজর রাখো, আমি আসছি। সুযোগ পেলেই ক্লোরোফিল দিয়ে মুখে অচেতন করে ফেলবে। আভা রিক্সাতে করে কলেজে আসতে মাঝ রাস্তায় একটা বাচ্চাকে কাঁদতে দেখে রিক্সা দাঁড়াতে বলল। রিক্সা থেকে বাচ্চাদের কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আপু, আমার মা খুব অসুস্থ, ঔষধ কেনার টাকা নাই, মা অসুখে কাতরাচ্ছে। বাচ্চাটার কথা শুনে আভার খারাপ লাগলো। আচ্ছা চলো, আমি তোমাকে ওষুধ কিনে দিব। আভা বাচ্চাটাকে ওষুধ কিনে দিল। তোমার আম্মুকে ওষুধ খাইয়ে দিও, সুস্থ হয়ে যাবে। আপু, আমি যদি এখন ওই ওষুধগুলো নিয়ে যাই, তাহলে মা ভাববো আমি টাকাটা চুরি করে আনছি, খাইতো না। তাই আপনি আমার লগে লন, তাইলে মা বিশ্বাস করবো আপনি কিনা দিছেন। আভা একটু ভেবে বলল, ঠিক আছে চলো। রাস্তার পাশ দিয়ে, গলির রাস্তা দিয়ে বাচ্চারা পিছনে হাঁটছে। বাবা, কত দূর তোমার বাসা? এই তো আপু, সামনে একটু, আহেন। আভার একটু অদ্ভুত লাগলো, কেমন নির্জন রাস্তায় চলে যাচ্ছে, সাথে ভয় লাগছে কোনো বিপদ আসবে না তো। ভাবনার মাঝে পিছন থেকে কেউ মুখে রুমাল চেপে ধরে ওখানেই অজ্ঞান হয়ে ঢলে পড়ে। বস, কাজ হয়ে গেছে, এখন কি করব? আমার গোডাউনে নিয়ে আসো বলে কল কেটে দিল অপরিচিত লোকটা। এবার কি করবে মিস্টার আয়ন খান? আপনার ভালোবাসা আমার কবজায়, ওর সাথে কি করব ভাবতেই পারছো না। সকাল পেরিয়ে বিকেল হলো, আভা বাসায় আসেনি। আয়ন কাজে ব্যস্ত ছিল। দুপুরে নিশির লিভার পেইন উঠলে ওকে হাসপাতালে নেওয়া হয়। সবাই হসপিটালে নিশির জন্য চিন্তা করছে। আয়নও হসপিটালে আভাকে কল দিচ্ছে বারবার, কিন্তু কল নট রিসিভেবল দেখাচ্ছে। তখনই হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নাম্বার থেকে ভিডিও আসলো। সেখানে দেখা যাচ্ছে আভাকে অজ্ঞান করে চেয়ারে বেঁধে রেখেছে। ভিডিও দেখে আয়নের অবস্থা পাগল প্রায়, কি করবে ভেবে পাচ্ছে না। ওর নিজের উপর রাগ হচ্ছে। ও কি করে ভুলে গেল সেই অপরিচিত লোকটার চিরকুটটা। ওই নাম্বার থেকে আরও একটা SMS আসলো, মিস্টার আয়ান, আপনার বউকে আপনি অনেক ভালোবাসেন, তাই না? যদি ওর গায়ে কলঙ্ক লাগে কেমন হবে? আয়ান SMS দিল, কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি এমন যে আপনি এমন করছেন? অপর পাশ থেকে কোনো রিপ্লাই আসলো না। ওই নাম্বারে কল দিল, কিন্তু কল যাচ্ছে না, মনে হচ্ছে সিম খুলে ফেলেছে। আয়ান মাথার চুলগুলো টেনে ধরে। আভার আমার দেখে রাখা উচিত ছিল, কে হতে পারে এটা? তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, আভার কিছু হলে আমি বাঁচব না।
আয়ান হঠাৎ কিছু মনে হতেই ফোনের ভিডিওটা আবার চালু করলো। ভিডিওতে আভার পাশে আরেকজনকে দাঁড়ানো দেখা যাচ্ছে, তবে মুখ দেখা যাচ্ছে না, শুধু পা দুটি দেখা যাচ্ছে। আয়ান ভিডিওটা বন্ধ করে কাকে যেন কল করলো। হ্যালো, একজনের পিক দিচ্ছি, 30 মিনিটের মধ্যে ওর সব ডিটেলস আমার চাই। নিশির অপারেশন শেষ, ওর ছেলে হয়েছে, সবার কত আনন্দ। আয়ান বাসার কাউকেই আভার মিসিংয়ের ব্যাপারে কিছুই বলেনি। আয়ান চায় না সবাই অহেতুক চিন্তা করুক, শুধু আবিরকে জানিয়েছে, আম্মু আমার কিছু কাজ আছে, আসছি। কই যাবি তুই? আর আভা কই? আম্মু ও বাসায় গেছে, আমি ওকে নিতে যাচ্ছি। সবাইকে মিথ্যা বলে বেরিয়ে পড়লো। যদিও আবির ওর সাথে আসতে চেয়েছিল, কিন্তু আয়ান ওকে সাথে নেয়নি। আবিরের এখন নিশির পাশে থাকা দরকার। কখন কি না কি লাগে। আয়ানের ফোনে কল আসলো। হ্যালো, সব ডিটেলস পেয়েছো? ও পাশে কি বললো বোঝে গেল না। ওকে ধন্যবাদ সব ডিটেলস দেওয়ার জন্য। পাকনা গজিয়েছে না? আমার প্রাণ পাখি নিয়ে টানাটানি করিস। আচ্ছা, আসছি। আভার জ্ঞান ফিরে আসলে নিজেকে একটা অন্ধকার রুমে চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। ওর সাথে কি হয়েছিল মনে করতেই মনে পড়লো ওই বাচ্চা ছেলেটার সাথে গিয়ে কেউ পিছন থেকে মুখে রুমাল চিপে ধরে তাকে অজ্ঞান করে ফেলেছে। আভা ভয় পেল, পুরো শরীর কাঁপছে। এখানে অজ্ঞান করে নিয়ে এসেছে মানে নিশ্চয়ই কোনো খারাপ মতলবেই নিয়ে এসেছে। আশেপাশে কেউ নেই। আভার হাতের বাঁধন খোলার চেষ্টা করছে, কিন্তু তার আগে চেয়ারটা উল্টে যায়। চেয়ার পড়ার শব্দ শুনে 3 জন লোক আসে। আপনারা কারা? আমায় আটকে রেখেছেন কেন? আমরা কে সেটা না জানলেও চলবে। আর ধরে এনেছি কারণ এটা আমাদের নির্দেশ ছিল। কে নির্দেশ দিয়েছে আমাকে আনার? এত ভালো কথা ভালো লাগে না। কে নির্দেশ দিয়েছে সেটা একটু পরেই দেখতে পারবেন। ওনারা আসছে, অপেক্ষা করুন। আভা ভাবছে কে হতে পারে, কারা ওর ক্ষতি চায়। 3টে ছেলের মধ্যে একজন বলে উঠল, ওই তো এসে গেছে। যে ধরে আনার অর্ডার দিয়েছে সেটা দেখার জন্য আভা তাকিয়ে আছে। কেউ ওর দিকে হেঁটে আসছে, কিন্তু অন্ধকারের জন্য মুখটা দেখা যাচ্ছে না। কাছে এত আভার মুখের সামনে ফোনের টর্চ লাইট জ্বালাতেই অপরিচিত দুটো মুখ দেখতে পেল। আভা তো অবাক, মুখ দিয়ে বেরিয়ে এলো, তো তো তোমরা তো 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 তোমরা আমাকে এখানে আটকে রেখেছো কেন? ফারিন, সেদিন তোমার শিক্ষা হয়নি, আবার আমাকে এখানে আটকে রেখেছ। নিজেদের ভালো চাইলে আমায় যেতে দাও। ফরহাদ, আপনি কেমন ভাই? আপনার বোনের কুকাজে সাহায্য করছেন। তোমরা দুজন ভালো চাইলে আমার হাতের বাঁধন খুলে দাও, নয়তো আয়ন আসলে তোমাদের উচিত শিক্ষা দিবে। ওহ কাম অন বেবি, এসব ফালতু ডায়লগ তোমার কাছে রাখো। আয়নকে আমি ভয় পাই না। আয়ন জানতেও পারবে না তুমি কোথায় আছো। ফরহাদ ধীরে ধীরে আভার দিকে এগোচ্ছে। আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? সরে যান প্লিজ। তোমার খুব দেমাগ, আর তোমার জামাইয়েরও খুব বাড়াবাড়ি তোমাকে নিয়ে। বিয়ের দিন টাকা দেওয়ার জন্য তোর হাতটা একটু ধরেছিলাম বলে আমাকে থ্রেট দিয়েছিল, সেদিন কিছুই বলিনি। তারপর সবার সামনে ফারিনকে অপমান করলো, তুইও ওকে সবার সামনে চড় মারলি। সের আগে ফারিন সুইসাইড করতে গিয়েছিল, আমি দেখতে পেয়ে কোনো মতে ওকে আটকায় রেখেছিলাম, আর কথা দিয়েছিলাম তোর দিমাগ শেষ করব। তুই শেষ হলে আয়ন এমনিতেই শেষ। ছি, আপনি এত নীচ। আবির ভাইয়াদের আত্মীয়, আপনারা ভাবতেও ঘৃণা হচ্ছে। আবির ভাইয়া ওনার মা কত ভালো, আর আপনারা তার ভাগনাভাগ্নি হয়ে এত নিচু মন মানসিকতা। ছি, চুপ। তোর এসব নীতিবাক্য শুনতে চাইনি। তোর রূপের দেমাগ দাঁড়া দেখাচ্ছি, এখনই ধুলিসাৎ করে দিব বলে আভার দিকে এগোচ্ছে। ফারিন অন্য রুমে চলে গেছে, যা করার ফরহাদ করবে। আভা ভাবছে আজকে ওর শেষ দিন, যদি ওকে মেরে না ফেলে ইজ্জত নষ্ট করে তাহলে ওর এমনিতেই বেঁচে থাকার হবে না ভেবে কান্না করছে। ফরহাদ আভার একদম কাছেই চলে এসেছে। আভা চোখ বন্ধ করে আয়নের মুখটা মনে করলো, আপনার সাথে হয়তো আর দেখা হবে না। আজকে আমার ইজ্জত নষ্ট হয়ে গেলে আমার জীবনও চলে যাবে। ওর পালাবার পথও নেই, হাত বাঁধা, নয়তো চেষ্টা করতে পারতো। ফরহাদ যে আভার ওড়না শরীর থেকে সরিয়ে দিতে হাত বাড়িয়েছে, তখনই কেউ তাকে সজোরে লাথি মারলো। ফরহাদ ছিটকে পড়লো মাটিতে। শুয়োরের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার সামনে আমার প্রাণের গায়ে হাত দিস। আয়ান ফরহাদকে এলো পাতারি মারছে। আভা টেনে ওকে থামিয়ে দিল। আয়ান আসার সময় সাথে করে পুলিশকে নিয়ে এসেছিল। মিস্টার আয়ান, কুল ডাউন, ওনাকে আমাদের হাতে তুলে দিন। যা ব্যবস্থা করার আমরাই করব। এই শুয়োরের বাচ্চাকে আমার সামনে থেকে নিয়ে যান, নয়তো ওকে মেরেই ফেলবো। অনেক মানুষের কথা শুনে ফারিন রুম থেকে এসে দেখে আয়ানার সাথে পুলিশ। ও গড, পুলিশ এসেছে। আর আয়ান কিভাবে জানলো আমাকে এখান থেকে পালাতে হবে? চুপি চুপি দৌড়ে ফারিন যেই পালাতে যাবে, আভা ফারিনকে দৌড়ে গিয়ে ধরে এনে কয়েকটা থাপ্পড় মারলো। তোমাকে আগেই বলেছিলাম ছেড়ে দাও, নয়তো ভালো হবে না। দেখলে তো কি হলো, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইজ্জত করে নেওয়ার চেষ্টা করছিলে, তার জন্য নিজের ভাইকেও ব্যবহার করলে। অফিসার, একেও নিয়ে যান। যাও, 2 ভাই বোন মিলে শ্বশুরবাড়ির হাওয়া খেয়ে আসো। পুলিশরা ওদের নিয়ে গেল। আয়ন প্রচন্ড রেগে আছে। আভা আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। আপনি না আসলে আমার কি হতো? আমার মৃত্যু ছাড়া উপায় থাকতো না। আয়ান আভার মাথায় হাত রেখে বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, যার মানে আমার জীবনের অর্ধেক তুমি। আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমার কিছুই হতে দিব না। আভার চোখের পানিগুলো মুছে দিল। তাড়াতাড়ি চলো, হসপিটালে যেতে হবে। বাসার কাউকেই তোমার ব্যাপারটি জানাইনি। হসপিটালে যাব কেন? আমার তো কোথাও লাগেও নি।
আপনারা তো কোথাও লাগেনি। তাহলে দুপুরে নিশির লিভার পেইন ওঠার কারণে হসপিটালে ভর্তি করা হয়েছিল। বিকেলে নিশির ওর ছেলে বেবি হয়েছে। কি সত্যি? নিশির বেবির কথা শুনে আভার মুখে আর হাসি ধরছে না। নিশি আপুর বেবিটা কেমন হয়েছে? তোমার চিন্তায় বেরিয়ে এসেছি, এখনো দেখিনি। দুজনে একসাথে গিয়ে দেখব। একটা কথা বলুন, আমি এখানে আছি আপনি জানলেন কিভাবে? জানতেই হবে। হ্যাঁ বলুন, আমার খুব জানতে ইচ্ছে করছে। গাড়িতে বসে যেতে যেতে বলছি। এবার বলেন কিভাবে আমায় খুঁজে পেলেন? আয়ান সিট বেল্টটা লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। তোমাকে যখন ফরহাদ আর ফারিন ধরে বেঁধে নিয়ে যাচ্ছিল, ওটার একটা ভিডিও করে ফরহাদ অচেনা নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠায়। ভিডিও দেখে আমার মাথায় কাজ করছিল না, কি করব, কোথায় দেখাবো, কোথায় খুঁজবো, কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে মনে পড়লো ভিডিওতে তোমার পাশে কারো পা দেখা যাচ্ছিল। কিছু মনে হতেই ভিডিওটা আবার চালু করি। ভিডিওতে পাটা ফারিনের ছিল। ফারিনের পায়ের আঙুলে হাতের আংটির মতো ছিল কি জানি বলে, ওর পা দেখে চিনতে পেরেছি। তারপর এক বন্ধুকে বলি ফারিন কোথায় আছে খোঁজ লাগাতে। খোঁজ নিয়ে জানতে পারলাম ও বাসায় আছে, কিন্তু ও আর ওর ভাই গাড়ি নিয়ে কই যেন গেছে। আমিও হসপিটাল থেকে বেরিয়ে ওদের পিছু নেই। বাবা, আপনার তো সেই বুদ্ধি, কিন্তু ফারিনের পায়ে কি আছে সেটাও দেখে রেখেছিলেন। পছন্দ হয়েছিল তাই তার ওসব দেখেছিলেন। আরে রাগ করতেছো কেন? ওর পায়ের দিকে একদিন নজর পড়েছিল, তাই দেখেছিলাম বলে আজ তোমাকে বাঁচাতে পারলাম। ধন্যবাদ জামাই। আর একটা কথা। কি কথা? আপনি যদি ওদের সাথে আসেন তাহলে দেরি হলো কেন? ওরা তো অনেক আগেই এসেছিল। আমি পুলিশদের নিয়ে আড়ালেই ছিলাম, দেখতেছিলাম ওরা কি বলে। ওরা ওদের কথা নিজের মুখে স্বীকার করলো। এখন কি আমরা হসপিটালে যাব? হ্যাঁ। বাচ্চাকে দেখবে না? অবশ্যই দেখব, আমি তো অপেক্ষা করে আছি। বাচ্চাটা নিশ্চয়ই নিশিয়াপুর মতো হয়েছে। কার মতো হয়েছে সেটা গেলেই দেখতে পারবে। একটা জুয়েলারি দোকানের সামনে গাড়ি দাঁড় করায়েন। জুয়েলারি দোকানের সামনে গাড়ি দাঁড় করাবো কেন? তুমি কি কোনো গহনা নিবে? আপনি দেখে কিছুই জানেন না। আমি গহনা নিব না, বাচ্চার জন্য একটা চেন নিব। প্রথম বাচ্চার মুখ দেখলে কিছু দিতে হয়, আর আপনি তো বাচ্চার মামা, আর আমি মামি প্লাস খালামণি। হ্যাঁ, তাই তো ভুলেই গিয়েছিলাম। আয়ান আভা একটা জুয়েলারি দোকানের সামনে নামলো। সুন্দর দেখে বাচ্চার জন্য একটা চেন কিনলো। ছেলে বাচ্চার জন্য চেন কেমন দেখায়, কিন্তু আর কিছুই দেওয়ার মতো নেই। বাচ্চার বদলে বাচ্চার মা পড়বে। গাড়ি থেকে নেমে আমি হসপিটালের ভিতরে দৌড়। আয়ান পিছন থেকে বলছে, দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে। আভা আর এক কথা না শুনে দৌড় দিল। হসপিটালের ভিতরে ওর আম্মু বড় আম্মুকে দেখতে পেল। আভা মামুনি, তোরা তো দেরি হলো কেন আসতে? বড় আম্মু, সেসব পরে বলছি, আগে বলো নিশি আপু আর বাচ্চা কোথায়? ওই তো রুমে নিশির কাছে বাচ্চা আছে। আভা নিশির কাছে গেল। নিশির কাছে আবির বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। আভা বাচ্চাটাকে দেখে বলল, ভাইয়া বাচ্চাটাকে আমার কোলে দাও প্লিজ। আবিরের কোল থেকে আভা বাচ্চাটাকে নিয়ে নিল। নিশি আপুর বাচ্চাটা একদম তোমার মতো হয়েছে। কি মিষ্টি বাচ্চা। তোমার আপুর মতো হলেই তো সমস্যা, মায়ের মতো জ্বালিয়ে মারবে। কি বললে? আমি তোমার জ্বালিয়ে মারি? তা নয় তো কি, আমার বাচ্চা আমার মতো হয়েছে, ওকে কোথাও নিতে হবে না, যাও। আরে রাগ করছো কেন? আমি মজা করছি। আবির আর নিশি কথা বলছে, আভা বাচ্চাটাকে নিয়ে নাকে নাক ঘষছে আর হাসছে। এই দৃশ্য আয়ন বাহির থেকে দেখছে। পাগলিটা কতটা বাচ্চা পাগল। আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আসুন আর চেনটা বাচ্চার গলায় পরিয়ে দিন। আয়ন এসে চেনটা বাচ্চার গলায় পরিয়ে দিল। আবির আয়নকে বলল, কি বলেছিলাম আমার ছেলে হবে, মিলল তো? এবার শুধু তোর মেয়ে হওয়ার পালা। আর এই চেনটা জামাইকে দিলি এটা ভেবে? দে দে। আয়ান বিরক্ত হয়ে বলল, তোর বাজে বকা বন্ধ করবি? আবির মুখ বেঁকিয়ে বলল, যা আর বলুম না, তুই এখন আমার পর হয়ে গেছিস। ড্রামা ভালোই পারিস। ভাবছি আমার বোনটা তোকে সহ্য করে কিভাবে। এই অপমান করবি না, তোর বোন আমায় সহ্য করে না, আমি তোর বোনকে সহ্য করি, তাই না? এই কথাটা বলে নিশিকে বলি তাহলে। না ভাই মাফ কর, তোর পা ধরি, বলিস না। নিশি শুনলে আমার মাথা খাবে। এত মানুষ হসপিটালে থেকে কি করবে? আয়ান তুই আর আভা আর তোর ছোট আম্মুকে নিয়ে বাসায় যা, আমি আর আবি তো আছি। বড় আম্মু আমিও বাচ্চার কাছে থাকি প্লিজ। না মামুনি, তুমি আয়নার সাথে বাসায় যাও, তোমার পরীক্ষা, পড়তে হবে। কালকে সকালে না হয় আয়ন আবার তোমায় নিয়ে আসবে। আভার মন খারাপ হলো। কি হলো? চলো বাসায় গিয়ে পড়তে বসবে, এখন আর এখানে তোমার কোনো কাজ নেই। আরে আমি বাচ্চাটাকে নিয়ে থাকতাম, কত সুন্দর পিচ্চিটা। বাচ্চা এত ভালো লাগে, তোমার বাচ্চা নেওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? ইচ্ছে তো আছেই, কিন্তু আপনি তো নেন না। বলে থামলো। কি বলে ফেললো ওনার সামনে? উনি কি ভাববে? কি বললে? কই কিছুই না। আয়ান দুষ্টু হেসে বলল, আজকে থেকে বাচ্চা নেওয়ার প্ল্যান করতে হবে দেখছি। আভা কথা ঘোরাতে গিয়ে বলল, বাসায় চলুন, দেরি হচ্ছে। মা অনেক আগে থেকে গাড়িতে বসে আছে, আমি আসার আগে বাচ্চাকে দেখে একটা চুমু খেয়ে আসবো। তখনই আবির ভাই ডেকে বলল, আভা তুমি বরং একটা বাচ্চা নাও, তোমার মেয়ে হবে, তখন আমার ছেলের সাথে বিয়ে দিবে, ভালো হবে না? আভা কিছু বলছে না, শুধুই হাসছে। আবার ফালতু কথা বলা শুরু করে দিয়েছিস তাই না? আভা একে একটু বোঝাও, আমি কিন্তু ভালো কথাই বলেছি। বলে আবির ভাইয়া শুধু দাঁত কেলিয়ে হাসলো। আভা চলো, দেরি হচ্ছে। আর এই পাগলের কথা কানে নিবে না। আমরা দুজন বেরিয়ে আসলাম। আবির ভাইয়া পিছন থেকে বলল, আভা আয়ান আমার কথা শুনবে, তুমিও কিন্তু শুনিও। আবির ভাইয়ার কথা শুনে আমিও হাসছি। আবির ভাইয়া আয়ানকে রাগানোর জন্য বলছে,
ও তুমি ওই পাগলের কথা শুনে হাসছো কেন? কেন হাসতে মানা নাকি? মানা হবে কেন, কিন্তু তুমি হাসছো তার মানে তুমি ওর কথায় রাজি নাকি? ভাবছি আবির ভাইয়ের কথা শুনে একবার ভেবে দেখাই যায়। আয়ান হা করে আভার দিকে তাকিয়ে আছে। তুমি নিজেই তো গুছিয়ে চলতে পারো না, বাচ্চা সামলাবে কি করে? পারবো না কেন? আমার প্রায় সব বান্ধবীরই বিয়ে হয়ে যাচ্ছে, আবার বাচ্চা আছে, তারা কি সামলাচ্ছে না? আর আমি যদি একা না পারি, আপনি তো আছেন, তোমার সাথে কথাই পারবো না। আবিরের কথা শুনে তুমিও পাগল হয়ে গেছো। আমি পাগল না, আপনি পাগল। আয়ান, আভা ওর আম্মু হসপিটাল থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দিল।